আমি অরিন্দম ভগত পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা যে গ্রুপ সিডির যে সিরিজটা শুরু করেছিলাম আজকে তার জিকের আজকে আমরা সেট 2 নিয়ে এসেছি। ঠিক আছে, গতকালকেই পাবলিশড হয়েছে গ্রুপ সিডির একটা ভ্যাকান্সি পাবলিশড হয়েছে, দেখতে পেয়েছো। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সবাই ফর্ম ফিল আপটা করে নিও, ঠিকঠাক জোন দেখে করে নিও। আমরা এই জোন নিয়ে ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো। আগে নোটিফিকেশান দেখ, পুরো ডিটেলস নোটিফিকেশান দেখ, আমরা ঠিক ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আর একটা কথা বলার, দেখবে আর একটা লিস্ট দিয়েছে, টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট দিয়েছে। ঠিক আছে, 3400-এর আশেপাশে টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে। বুঝতেই পারছো অবস্থা কীরকম, যে আমাদের 8000 নিয়োগ, তার মধ্যে 3500 টেন্টেড ক্যান্ডিডেট। তো এখান থেকে দুটো অপশান, দুটো জিনিস মাথায় আসে, যে এক, টাকা যদি থাকে তোমার কাছে টাকা দিয়ে চাকরি নিয়ে নাও, আর যদি টাকা না থাকে তাহলে আমার কাছে ওই অপশানটাই আসলো না। আমার কাছে টাকা আছে, খুব ভালো, পড়তে হবে না, টাকা দিয়ে চাকরি নিয়ে নাও। কিন্তু যদি টাকা না থাকে তাহলে কে টাকা দিয়ে পেলো সেটা আমার কাছে ভেবেও লাভ নেই। টাকা নাই, আমার কাছে অপশানও নাই, আমার কাছে তাহলে একটাই অপশান পড়ে থাকলো, আমাকে পড়ে খাটনি করে চাকরি নিতে হবে। আমরা কন্টিনিউ সিরিজ চালাচ্ছি, পরীক্ষা আস্তে আস্তে আমরা প্রত্যেকটা পার্ট কভার করব। আবারও বলার, ভালো করে দেখবে, ভালো করে প্রত্যেকটা ক্লাস, জিকে হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, ম্যাথ হোক, প্রত্যেকটা ক্লাস, ইংলিশ, প্রত্যেকটা ক্লাস ভালো করে করো। পরীক্ষা আস্তে আস্তে পুরো সিলেবাসটা তোমাদের কাছে আমরা তুলে ধরবো। ঠিক আছে, চলো শুরু করা যাক প্রথম কোশ্চেনে। কি দিয়েছে কোশ্চেন দেখো তো, বলছে সত্যমেব জয়তে এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? আমরা সবাই জানি এটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, মুন্ডক উপনিষদ থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা বলো এখান থেকে আমরা কি কি কোশ্চেন আসতে পারে? মুন্ডক উপনিষদ পড়লাম, আমি বললাম সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, তাহলে আমার এখান থেকে প্রশ্ন আসতে পারে আমাদের উপনিষদের সংখ্যা কয়টি? কয়টা আমাদের উপনিষদ আছে স্যার? আমাদের উপনিষদ আছে 108টি উপনিষদ রয়েছে, 108টা আমাদের উপনিষদ রয়েছে। ঠিক আছে, আচ্ছা আর কি কি উপনিষদ আছে আমাদের ইম্পর্টেন্ট? স্যার 108টা উপনিষদে পড়তে হবে না? মোটেও না, আমাদের 2-3টে উপনিষদ আছে যেখান থেকে আমরা কোশ্চেন আসতে পারে। এক, মুন্ডক উপনিষদ পড়ে নিলেই যে সত্যমেব জয়তে এখানে বলা আছে। আর কি উপনিষদ আছে দেখো, একটা উপনিষদ আছে, লেখা আছে জবালা উপনিষদ। জবালা, স্যার এই যে জবালা উপনিষদ দেখতে পাচ্ছ না, জবালা, এখানে কি বলা আছে? এখানে আমাদের বর্ণাশ্রম প্রথা বলা আছে। বর্ণাশ্রম প্রথা সম্পর্কে জবালা উপনিষদে বলা আছে। বর্ণাশ্রম প্রথা কোনটা স্যার? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে ধারণাটা, এটা আমাদের জবালা উপনিষদে বলা আছে। ঠিক আছে, আচ্ছা আর কি উপনিষদ আছে রিলেটেড? এই রিলেটেড আর কি উপনিষদ? একটা উপনিষদ হচ্ছে কঠো উপনিষদ। ঠিক আছে, কঠো উপনিষদে কি বলা আছে? কঠো উপনিষদে যম নচিকতার গল্প, দেখবে আমরা ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি যম নচিকতার গল্প, সেটা কঠো উপনিষদে বলা আছে। সার্চ করতে পারো, ইউটিউবে যাবে, সার্চ করবে যে যম নচিকতার গল্প, দেখবে সুন্দরভাবে গল্প চলে আসছে। এখন বললে ক্লাসটা বড় হয়ে যাবে, আমি ফালতু ক্লাসটাকে বড় করছি না। ঠিক আছে, আচ্ছা এই গেল আমাদের আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট উপনিষদ আছে, সেটাও বলে দিই, বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদ, এই বৃহদারণ্যক উপনিষদ সম্পর্কে একটা কথা বলি। বৃহদারণ্যক উপনিষদ হচ্ছে সবথেকে প্রাচীন এবং সবথেকে বড় উপনিষদ। ঠিক আছে, বৃহদারণ্যক উপনিষদ সবথেকে প্রাচীন এবং সবথেকে বড় উপনিষদ। এখানেই একটা কথোপকথন আছে গার্গী এবং ইয়াজনাভালিকার মধ্যে। এটা প্রাচীন সময়ে গার্গী এবং ইয়াজনাভালিকার মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটার উল্লেখ পাওয়া যায় এখান থেকে। তাহলে এই কটাও আমরা ইনফরমেশন পেলাম উপনিষদ রিলেটেড। আমাদের কয়টা উপনিষদ স্যার? 108টা উপনিষদ। আচ্ছা, উপনিষদ মাথায় রাখবে, এই উপনিষদ হচ্ছে ফিলোসফি, দর্শন রিলেটেড বই। তোমাকে পরীক্ষায় দিতে পারে উপনিষদ কেমন টাইপের বই? দর্শন রিলেটেড, ফিলোসফি টাইপের বই। আচ্ছা, তাহলে আমার এখান থেকে কোশ্চেন ছিল সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে তাহলে কোন উপনিষদ? মুন্ডক উপনিষদ। আচ্ছা, আমাদের দেখবে ভারতবর্ষের ন্যাশনাল যে এমব্লেম, সেখানেও কিন্তু সত্যমেব জয়তে লেখা থাকে, যে অশোক স্তম্ভের যে নিচে সত্যমেব জয়তে লেখা থাকে। এই সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে তুমি বলবে স্যার মুন্ডক উপনিষদ। না,
আমাদের জাতীয় যে এমব্লেম, ন্যাশনাল এমব্লেম, সেই যে সত্যমেব জয়তে, সেই কথাটা নেওয়া হয়েছে কিন্তু অশোকের সারনাথ শিলালিপি থেকে। ঠিক আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ওখানে সারনাথ শিলালিপিতে কোথা থেকে নিয়েছে? সেটা নিয়েছে মুন্ডক উপনিষদ থেকে। তাহলে সবাই কিন্তু পরপর রিলেটেড। থার্ড অপশন আছে ঋগ্বেদ। স্যার ঋগ্বেদ যখন বললাম, তাহলে একটা কথা মাথায় আসলো, এখান থেকে আমাদের বেদ কয়টি? বেদ আমাদের 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কোন বেদে কি বলা আছে? এই যে ঋগ্বেদ অপশন দিয়েছে না স্যার, ঋগ্বেদে কি বলা আছে? ঋগ্বেদে আমাদের মন্ত্র সম্পর্কে বলা আছে, মন্ত্র বলা আছে, চিকিৎসার কথা উল্লেখ আছে, চিকিৎসার কথা উল্লেখ আছে ঋগ্বেদে, মন্ত্রের কথা উল্লেখ আছে, চিকিৎসার কথা উল্লেখ আছে। ঋগ্বেদে কটা শ্লোক আছে? মাথায় রাখবে, ঋগ্বেদে 1028টা শ্লোক রয়েছে। ঋগ্বেদে 1028টা শ্লোক রয়েছে। তোমাকে জিজ্ঞাসা করবে ঋগ্বেদে কটা মণ্ডল আছে? স্যার ঋগ্বেদে 10টা মণ্ডল আছে। কয়টা মণ্ডল? 10খানা মণ্ডল আছে। ঋগ্বেদে কটা মণ্ডল আছে? 10খানা মণ্ডল আছে। এই 10টা মণ্ডলেই, আমি আর ডিটেলসে যাচ্ছি না, 10টা মণ্ডল, এই মণ্ডলের মধ্যেই দশরাজন যুদ্ধের কথা আছে 7 নম্বর মণ্ডলে। এই 10টা মণ্ডলের মধ্যে 10ম মণ্ডলে পুরুষোক্তের কথা উল্লেখ আছে। এই 10টা মণ্ডলের মধ্যেই তোমার হচ্ছে থার্ড মণ্ডলে গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ আছে। ঠিক আছে, এইগুলো সব ঋগ্বেদের বিভিন্ন মণ্ডলে উল্লেখ রয়েছে। তাহলে মাথায় রাখবে, ঋগ্বেদে মন্ত্রের কথা বলা আছে, চিকিৎসার কথা বলা আছে, 1028টা শ্লোক রয়েছে, 10টা মণ্ডল রয়েছে, এগুলো ঋগ্বেদ থেকে মাথায় রাখবে। সামবেদে কি বলা আছে? সামবেদে মিউজিক, গানের কথা উল্লেখ আছে। গান মিউজিক, এই যে আমাদের বিভিন্ন রাগ, গানের যে বিভিন্ন রাগ, এই গানগুলোর যে রাগগুলো উল্লেখ রয়েছে সামবেদে। এমন নয় যে তুমি ভাবছো যে ডিস্কো গান, ভোজপুরি গান, ঠিক আছে, ডিজে গান উল্লেখ আছে সামবেদে, না, সেগুলো না। গানের যে বিভিন্ন রাগ হয় সেগুলোর উল্লেখ আছে সামবেদে। ঠিক আছে, আরও 2টো বেদ থেকে গেল, যজুর্বেদ আর হচ্ছে অথর্ববেদ। যজুর্বেদে কি উল্লেখ আছে? যজুর্বেদে যুদ্ধের কথা, যজ্ঞের কথা, যুদ্ধের কথা উল্লেখ আছে যজুর্বেদে। অথর্ববেদে কি আছে? অথর্ববেদে ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ, এই যে ব্ল্যাক ম্যাজিক, যত ধরনের ব্ল্যাক ম্যাজিক সব অথর্ববেদে বলা আছে। দেখবে যত বড় বড় তান্ত্রিক এই যে ব্ল্যাক ম্যাজিক করছে, বশীকরণ, এই 7 দিনে কালে মেয়ে বসে চলে আসবে, 7 দিনে তোমার সংসারের উন্নতি হয়ে যাবে, 7 দিনে কারো বাড়িতে গিয়ে আমি ঝামেলা লাগিয়ে দিতে পারবো, যত ধরনের এই বশীকরণ, ব্ল্যাক ম্যাজিক, যত তান্ত্রিকরা ব্ল্যাক ম্যাজিক করে তার মেন উৎস হচ্ছে অথর্ববেদ। ঠিক আছে, বইমেলা আসবে সামনে, অথর্ববেদ কিনে নেবে, বাড়িতে ব্ল্যাক ম্যাজিক, যদি চাকরি না পাও এই বিজনেস একটা প্ল্যান বি, এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের। ঠিক আছে, কিছু তাবিজ হাটে বসে যাবে, তাবিজ নিয়ে খুব সুন্দর বিক্রি হবে, কারণ এটা সব থেকে ভালো বিজনেস চলছে এখন। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন। নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী নয়? নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী নয়? 4টা নদীর অপশন দেওয়া আছে, মাহি, বানস, লুনি, সবরমতী। 4টার মধ্যে বলেছে কোনটা পশ্চিম বাহিনী, পশ্চিম দিকে বয়ে যায়নি, এদের মধ্যে কোনটা? দেখো, মাহি যে নদীটা রয়েছে, মাহি নদী। আচ্ছা, আগে আমি অ্যান্সারটা বলে দিই, তারপরে বলছি। স্যার অপশন হবে অপশন নাম্বার বি, বানস নদী। বানস নদী বয়ে যায়নি। বানস হচ্ছে চম্বল নদীর একটা উপনদী। বানস হচ্ছে চম্বল নদীর একটা উপনদী। বানস হচ্ছে চম্বল নদীর একটা উপনদী, চম্বল। দেখো, এরা প্রত্যেকে আরাবল্লী পর্বত থেকে তৈরি হয়েছে। আরাবল্লী পর্বত থেকে তৈরি হয়েছে স্যার, প্রত্যেকে। আমরা জানি আরাবল্লী কোথায় রয়েছে? রাজস্থানের এখানে আরাবল্লী পর্বত আছে, রাজস্থানে আরাবল্লী, সোজাসুজি উত্তর দক্ষিণে বিস্তৃত আরাবল্লী। বলছে এরা প্রত্যেকে আরাবল্লী থেকে বিস্তৃত হয়েছে, তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে। দেখো, এই বানস বাদ দিয়ে মাহি, লুনি, সবরমতী, এরা প্রত্যেকেই চলে এসছে পশ্চিম দিকে বয়ে। এসে আমি দেখাচ্ছি, ছবিতে দেখাচ্ছি, এসে কোনোটা হয়তো কচ্ছের রণে পড়েছে, কোনোটা হচ্ছে খাম্বাত উপসাগরে পড়েছে, বা কোনোটা ডিরেক্ট আরাবিয়ান সিয়ে পড়েছে। কিন্তু বানস একটা নদী যেটা আরাবল্লী থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে বয়ে গিয়ে চম্বলের সাথে মিশে গেছে। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যান্সার হবে বানস। এবার আমি একটা একটা করে নদী দেখে নিই। দেখো তো মাহি নদী, দেখো তো এখানে, দেখো মাহি নদী দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ স্যার মাহি নদী, এই যে আমি এখানে ম্যাপে দেখাচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে মাহি নদী, এই যে এটা হচ্ছে মাহি নদী, এটা হচ্ছে মাহি নদী। বলছে মাহি নদী 3টা রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি? 1 মধ্যপ্রদেশ, রাজস্থান
আর হচ্ছে গুজরাট। মধ্যপ্রদেশ দেখো, মধ্যপ্রদেশে রয়েছে, রাজস্থানে রয়েছে, গুজরাটে রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট 3টা রাজ্যের উপর দিয়ে গেছে। এই মাহি নদীর উৎপত্তি কথা এখনই বললাম, সবগুলো আরাবল্লী পর্বত থেকে তৈরি হয়েছে। গিয়ে কোথায় মিশেছে দেখো তো, কোথায় মিশেছে? গালফ অফ খাম্বাত, গালফ অফ খাম্বাতে গিয়ে মিশেছে, মানে খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। ঠিক আছে, খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। এই মাহি নদীর একটা বিশেষত্ব আছে, মাহি নদীর একটা বিশেষত্ব আছে, এটা এমন একটা নদী যেটা কর্কট ক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে। পরীক্ষায় কোশ্চেন দিবে, নিচের কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার ছেদ করে? মাহি নদী। এই মাহে একমাত্র নদী যেটা ভারতে, আমরা জানি তো এখান থেকে কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে। এই কর্কট ক্রান্তি রেখাকে মাহি নদী দুবার ছেদ করেছে, একটু নিচ দিয়ে গেছে। এই যে মাহে, এই যে কর্কট ক্রান্তি রেখা, এখান থেকে মোটামুটি এরকম জায়গাতে গেছে। ঠিক আছে, এই মাহি নদী দেখো একবার কর্কট ক্রান্তিকে ভেদ করে উপরে উঠেছে, আবার নিচে নেমেছে, একটা এটা পয়েন্ট, একটা এটা পয়েন্ট, দুবার ছেদ করেছে কর্কট ক্রান্তি রেখাকে মাহি নদী। ঠিক আছে, এটা কিন্তু মাহি নদী থেকে কোশ্চেন বারবার জিজ্ঞাসা করে। আচ্ছা, বানসকে তো বললামই, বানসের কথা বললামই স্যার। বানস হচ্ছে চম্বলের একটা উপনদী। দেখো এই যে দেখো বানস নদী আরাবল্লী থেকে তৈরি হয়েছে, গিয়ে বানস নদী চলে গেছে, গিয়ে চম্বলের সাথে, এই যে এটা চম্বল নদী, চম্বলের সাথে গিয়ে মিশে গেছে বানস নদী। ঠিক আছে, তারপর আছে লুনি। লুনি স্যার রাজস্থানের একটা খুব ইম্পর্টেন্ট ইনল্যান্ড রিভার। ঠিক আছে, রাজস্থানের খুব ইম্পর্টেন্ট একটা ইনল্যান্ড রিভার। দেখো এটাও দেখো আরাবল্লী থেকে তৈরি হয়েছে, হয়ে গিয়ে একদম গিয়ে কোথায় মিশেছে? রান অফ কচ্ছ, কচ্ছের রনে গিয়ে মিশেছে। ঠিক আছে, আলটিমেট তারপরে গিয়ে চলে এসছে গিয়ে আরাবিয়ান সি, তো কচ্ছের রনে গিয়ে এটা মিশেছে। আচ্ছা, তারপরে আসে এই সরি এখান দিয়ে এসে এখানে। তারপরে আসে স্যার সবরমতী। সবরমতী দেখো, সবরমতী দেখো, সবরমতী দেখো, এই যে সবরমতী, এটাও সবরমতীকে দেখো, সবরমতী বয়ে এসে গিয়ে গালফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। এটাও স্যার পশ্চিম দিকে বয়েছে। তাহলে লুনি নদীও পশ্চিম দিকে বয়ে এসছে স্যার, সবরমতীও পশ্চিম দিকে বয়ে এসছে, মাহি রিভারও পশ্চিম দিকে বয়ে এসছে। একমাত্র বানসটাই যেটা উল্টা দিকে বয়ে গিয়ে চম্বলে মিশেছে। তাহলে আমার এখানে অপশন হয়ে যাবে বানস রিভার, অপশন নাম্বার বি। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। বলছে পেনিনসুলার ভারতের বৃহত্তম নদী কোনটা? পেনিনসুলার ভারতের বৃহত্তম নদী কোনটি স্যার? পেনিনসুলার ভারতের মানে, পেনিনসুলার ভারতের মানে হচ্ছে মালভূমি অঞ্চলের, মালভূমি অঞ্চলের ভারতবর্ষের বৃহত্তম নদী কোনটি? আচ্ছা, দাক্ষিণাত্যের মালভূমির কথা আমরা ছোট্টবেলায় পড়েছি না? পেনিনসুলার ভারতবর্ষ বলতে স্যার এই যে বিন্ধ্য পর্বত বা নর্মদা নদীর যে এই যে সাউথের পার্টটা, এটাকে পেনিনসুলার ইন্ডিয়া বলা হয়। বিন্ধ্য পর্বত বা নর্মদা নদীর যে সাউদার্ন পার্টটা, এটাকে পেনিনসুলার ইন্ডিয়া বলা হয়। বলছে এখানকার বৃহত্তম নদী কোনটি? এখানকার বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী। স্যার গোদাবরী হচ্ছে এখানকার বৃহত্তম নদী। যদি বলে ভারতবর্ষের, টোটাল ভারতবর্ষের বৃহত্তম নদী কোনটি? স্যার ভারতবর্ষের হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয়। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় নদী হচ্ছে গোদাবরী। কোথা থেকে তৈরি হয়েছে গোদাবরী নদী? ত্রিম্বক পাহাড় থেকে তৈরি হয়েছে স্যার, ত্রিম্বক প্লেটিউ থেকে, পাহাড় না প্লেটিউ থেকে, ত্রিম্বক প্লেটিউ থেকে তৈরি হয়েছে, ত্রিম্বক প্লেটিউ থেকে তৈরি হয়েছে গোদাবরী নদী। এই গোদাবরী নদীকে মাথায় রাখবে, গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণা গঙ্গা। দক্ষিণা গঙ্গা, নট দক্ষিণ ভারতের গঙ্গা না, কিন্তু এর নামই হচ্ছে দক্ষিণা গঙ্গা। এখানে আমরা ভুল করে দিই, এর নামই হচ্ছে দক্ষিণা, ইংলিশে লিখে দিলাম দক্ষিণা গঙ্গা। একে দক্ষিণা গঙ্গা বলা হয়, দক্ষিণা গঙ্গা। বাংলাতেও কিন্তু তাই, দক্ষিণে গঙ্গা বলা হয় একে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো আর একটা নদী। আচ্ছা, গোদাবরীটা কমপ্লিট করি। ত্রিম্বক প্লেটিউ থেকে উৎপন্ন হয়েছে, দক্ষিণা গঙ্গা বলা হয় একে। এর কিছু উপনদীর নাম লিখো, এর কিছু উপনদীর নাম লিখো। পেনগঙ্গা, 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 ওয়ার্ধা, ওয়ার্ধা, ওয়াইনগঙ্গা, ওয়াইনগঙ্গা। ঠিক আছে, পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়াইনগঙ্গা, মাঞ্জিরা, এগুলো প্রত্যেকে হচ্ছে
লিখে রাখবে মাঞ্জিরা, এগুলো প্রত্যেকে হচ্ছে কি গোদাবরীর উপনদী। ঠিক আছে, গোদাবরীর উপনদী। বোঝা গেল স্যার। তারপরে আসি আমরা কাবেরীতে। কাবেরীতে স্যার, কাবেরী হচ্ছে, কাবেরীকে বলা হয়, কাবেরীকে গঙ্গা অফ দ্য সাউথ। এটা ছিল কিন্তু দেখো একই রকম জিনিস, এটা ছিল দক্ষিণা গঙ্গা, ওটা হচ্ছে গঙ্গা অফ দ্য সাউথ। গঙ্গা অফ দ্য সাউথ মানে হচ্ছে দক্ষিণের গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা। এটা কিন্তু দক্ষিণা গঙ্গা, এটা কিন্তু আলাদা জিনিস। দক্ষিণা গঙ্গায় থাকবে এটা, এটাকে বৃদ্ধ গঙ্গাও বলা হয়, গোদাবরীকে বৃদ্ধ গঙ্গা। কিন্তু কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা, গঙ্গা অফ দ্য সাউথ। গঙ্গা অফ দ্য সাউথ লিখে রাখবে স্যার, গঙ্গা অফ দ্য সাউথ, গঙ্গা অফ দ্য সাউথ, গঙ্গা অফ দ্য সাউথ, গঙ্গা অফ দ্য সাউথ, গঙ্গা অফ দ্য সাউথ বলা হয় একে। ঠিক আছে, আচ্ছা, এই কাবেরী নদীর কয়েকটা উপনদী লিখো। কাবেরী নদীর উপনদী হচ্ছে, কাবেরী নদীর উপনদী হচ্ছে হেমাবতী, ভবানী, হেমাবতী, ভবানী, এগুলো হচ্ছে কাবেরীর উপনদী, কাবেরীর উপনদী। ঠিক আছে, মহানদী স্যার, মহানদী, মহানদী দেখতে পাচ্ছ স্যার, এই যে স্যার একটু ম্যাপগুলো দেখিয়ে দিই। এই যে গোদাবরী নদী, গোদাবরী নদী, এই যে স্যার কাবেরী নদী, কাবেরী নদী, এই যে স্যার মহানদী, মহানদী, মহানদী। স্যার মহানদী ছত্তিশগড় থেকে তৈরি হয়েছে, ছত্তিশগড় থেকে তৈরি হয়েছে মহানদী। এই মহানদীর বিশেষত্ব আছে। কি বিশেষত্ব আছে স্যার? বিশেষত্বতে আসি পরে, তার আগে লিখে রাখো মহানদী থেকে ইম্পর্টেন্ট জিনিস স্যার। মহানদী থেকে, মহানদীর কিছু ট্রিবিউটারি, কিছু উপনদীর নাম লিখো। আইবি, তেল, হাসদা, হাসদা, এগুলো হচ্ছে মহানদীর উপনদী। আইবি, তেল, হাসদা, এগুলো হচ্ছে মহানদীর উপনদী। মহানদীর ওপর একটা বিখ্যাত বাঁধ আছে, একটা বিখ্যাত ড্যাম আছে, হীরাকুন্ড ড্যাম। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। হীরাকুন্ড ড্যাম আছে মহানদীর ওপর। এটা লেখা হয়ে গেছে, মুছে দিলাম, এটা মুছে দিলাম, এগুলো মুছে দিলাম, এগুলো মুছে দিলাম। স্যার এই যে মহানদীর ওপর একটা ড্যাম আছে, হীরাকুন্ড ড্যাম, কিছু স্পেলিং এদিক ওদিক হতে পারে স্যার, আমাদের তো স্যার দেখে টিক চিহ্ন মারতে হবে। ঠিক আছে, তো স্পেলিং নিয়ে আবার চেপে বসে যাও না যে আপনি লিখলেন স্পেলিং হীরা স্যার ই ছিল বা আই ছিল, এমুক ছিল, এগুলো হতে পারে। ঠিক আছে, অপশন দেখাতে হবে, ইনফরমেশন জানতে হবে। চলো, হীরাকুন্ড ড্যাম আছে এর উপরে। আচ্ছা, এরকমই একটা নর্মদার উপরে একটা প্রজেক্ট লিখে রাখো তো, নর্মদার উপরে একটা প্রজেক্ট লিখে রাখো। সর্দার 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 সরোবর, সরোবর, সর্দার সরোবর প্রজেক্ট, সর্দার সরোবর প্রজেক্ট। ঠিক আছে, সর্দার সরোবর প্রজেক্ট, এটা হাইস্ট স্টেট গ্র্যাভিটি প্রজেক্ট। চলো লিখে রাখো সর্দার সরোবর প্রজেক্ট, এটা নর্মদা নদীর ওপর রয়েছে। এই গেল আমার এই কোশ্চেন রিলেটেড, কোশ্চেন নাম্বার 3 রিলেটেড কিছু ইনফরমেশন। স্যার কোশ্চেন অপশানগুলো এইভাবেই চুজ করা হয়েছে যাতে করে তোমার, যখন আমি সাউথ ইন্ডিয়া যখন নদী পড়লাম, আমি সাউথ ইন্ডিয়ার নদীগুলো যেন তোমার কাছ থেকে ক্লিয়ার হতে হতে যায়, যে আমি পরীক্ষাতে যখন আমি আসবে এমন তো না আমার ডিরেক্ট কোশ্চেন এটাই দিবে, যেটা আমার পড়ানোর যেটা উদ্দেশ্য। আমি এমন না যে স্যার আধা ঘন্টাতে 50টা কোশ্চেন পড়িয়ে দিলাম, টাক করে শুধু অ্যান্সার বলছি, ওগুলো করে তোমার কাজে লাগবে না। তোমাকে জানতে হবে যে আমাকে যেটা পড়ছি তার ভ্যালিডিটি কতটা, যেটা পড়ছি সেই সম্পর্কে আমি ক্লিয়ার হতে হতে যাচ্ছি কিনা। আমার উদ্দেশ্য, আগেও বললাম, আমার উদ্দেশ্য যে এখানে আমি 50টা কোশ্চেন পড়িয়ে দেবো, বা 20টা ক্লাস হলো, 20টা ক্লাস আমি 1000টা কোশ্চেন করিয়ে দিলাম, এটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে সিলেবাসটা পুরোটা কভার করতে করতে যাব। এই যে আজকে সাউথ ইন্ডিয়ান নদীগুলো নিয়ে বললাম, পরের দিন যখন আমি নদী থেকে কোশ্চেন করব, নিঃসন্দেহে আমি এই নদীগুলো অপশানে দেবো না। ঠিক আছে, তখন আমি কিন্তু অন্য অপশান দেবো যাতে ওই নদীগুলো কভার হয়ে যায়। তো উদ্দেশ্যটা বুঝবে, না হলে স্যার একবারে পটাপট করে অ্যান্সার বলছি, সেগুলো তো এমসিকিউ বইয়েও পেয়ে যাবে। তাহলে ক্লাস করার মানে কি? আমি বই কিনে বই থেকেই পড়ে নেবো, টাইম নষ্ট কেন করব? আচ্ছা, চলে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4-এ। বলছে নিচের কোন মৃত্তিকাটি রেগুর সয়েল নামে পরিচিত? রেগুর সয়েল, এটাও আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। রেগুর সয়েল কাকে বলা হয়? কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর সয়েল বলা হয়। কাকে বলা হয় স্যার? কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর সয়েল বলা হয়। আচ্ছা বলো তো, এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর সয়েলে কিসের জন্য বিখ্যাত স্যার?
কটনের জন্য, কটনের জন্য এরা বিখ্যাত, কটনের জন্য, এটা কটনের জন্য বিখ্যাত, কটনের জন্য বিখ্যাত। ঠিক আছে, তুলা কটনের জন্য রেগুর সয়েল বিখ্যাত, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, রেগুর সয়েলে কটন খুব ভালো চাষ হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে পিট দরকার নেই, অ্যালুভিয়াল, অ্যালুভিয়াল। এই যে অ্যালুভিয়াল সয়েল, এই অ্যালুভিয়াল সয়েলটা হচ্ছে সবথেকে উর্বর সয়েল, যেটা নদীর পাশে, নদীর চরে পাওয়া যায়। এই অ্যালুভিয়াল সয়েল দুই ধরনের হয়, ঠিক আছে, একটা হচ্ছে নতুন, একটা হচ্ছে পুরনো। যেখানে নদী বারবার, নদীর একদম চরে, এটা ধরে নাও নদী, এটা নদী, এর একদম চরে যেখানে বারবার নদী প্লাবিত হয়ে একদম নুড়ি কাকড়গুলো জমা করে, এটা হচ্ছে নিউ অ্যালুভিয়াল সয়েল। আর যেটা একটু দূরে যেখানে প্রত্যেক বছর প্লাবিত হয় না যেগুলো, সেটা হচ্ছে গিয়ে ওল্ড অ্যালুভিয়াল সয়েল। এর জিওগ্রাফির ভাষায় কিছু নাম আছে, নতুনটাকে বলা হয় খাদার, আর এটা হচ্ছে ভাঙ্গার, পুরনোটা হচ্ছে ভাঙ্গার। ভাঙ্গারটা কি স্যার? পুরনো, আর খাদারটা হচ্ছে নিউ, খাদারটা নিউ আর হচ্ছে ওল্ডটা হচ্ছে ভাঙ্গার। ঠিক আছে, দুটোই হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল আমাদের কিসের জন্য, কোন চাষের জন্য? ধান, যেগুলো আমরা শস্য চাষ করি সেগুলোর জন্য অ্যালুভিয়াল সয়েল খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ভালো চাষ হয়। ল্যাটেরাইট মৃত্তিকা, স্যার এই যে ল্যাটেরাইট মৃত্তিকা স্যার, এর কালার অনেকটা লাল টাইপের, ঠিক আছে, লালচে কালারের। এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আয়রনের উপস্থিতি দেখা যায়, আয়রন। এটা কিসের জন্য বিখ্যাত? এই ল্যাটেরাইট মাটিটাতে কি চাষ ভালো হয়? চা, কফি, এই চাষগুলো ভালো হয় এই ল্যাটেরাইটে। স্যার চা, কফি এই চাষগুলো ভালো হয় ল্যাটেরাইটে। ঠিক আছে, পাহাড়ের ঢালগুলোতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। মাথায় রাখবে যে আমাদের দার্জিলিংয়ে চা হয়, আসামে চা হয়, এগুলো পাহাড়ি এলাকা, তাহলে মাথায় রাখবে পাহাড়ের ঢালগুলোতে ল্যাটেরাইট পাওয়া যায়, এবং এই ল্যাটেরাইট মৃত্তিকাতে কী চাষ হয়? চা, কফি, এগুলো ভালো চাষ হয়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কোশ্চেন নাম্বার 4। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো কি বলছে কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক, স্টেট সিম্বল। এবার এখান থেকে স্যার অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। কেউ বললে যে বলে বাঘ বিড়াল, কেউ বললে মেছো বাঘ, ঘাড়ুয়া বাঘ, বাঘরোল, এগুলো সবই একজনের নাম, মেছো বাঘেরই নাম সব। বাঘরোল বলো, মেছো বাঘ বলো, ফিশিং ক্যাট বলো, এগুলো প্রত্যেকটা কিন্তু মেছো বাঘেরই নাম। তাহলে আমাদের কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? মেছো বাঘ। কিন্তু এখান থেকে গল্প যেটা দাঁড়াচ্ছে, যদি প্রাণী বলে তাহলে মেছো বাঘটাই কিন্তু ফিশিং ক্যাট। ঠিক আছে, এই যে ছবি দেখতে পাচ্ছ স্যার, মেছো বাঘ হচ্ছে ফিশিং ক্যাট, এটা কিন্তু টাইগার না, কিন্তু এটা হচ্ছে মেছো বাঘ, বাঘরোল বলি আমরা এটাকে, ফিশিং ক্যাট বলি। আচ্ছা, যদি তোমাকে প্রাণীর জায়গাতে যদি পাখি দেয় তাহলে কিন্তু চলে আসবে মাছরাঙা, হোয়াইট ঠোঁটেড, তোমার কিংফিশার, মাছরাঙা। ঠিক আছে, মাছরাঙা হয়ে যাবে কিন্তু তখন আমার বার্ডের মধ্যে যদি দেয়। যদি তোমাকে গাছ দেয়, কোন গাছ? তাহলে ছাতিম গাছ হচ্ছে গাছের মধ্যে, ছাতিম গাছ। কি বললাম স্যার? ছাতিম গাছ। যদি বলে কোন ফুল, তাহলে হয়ে যাবে শিউলি ফুল, জ্যাসমিন, শিউলি ফুল হচ্ছে আমাদের জাতীয় ফুল। আচ্ছা, যদি স্যার এমনি রাজ্যের চিহ্ন বলে, তাহলে কিন্তু আমরা একটা নর্মালি আমাদের রাজ্য সরকার একটা গোলাকার সিম্বল ইউজ করে, গোলাকার দেখবে, গোলাকার সিম্বল ইউজ করে। তো এটা আমার পরীক্ষার কোশ্চেনের মধ্যে আসবে না। আমাকে জিজ্ঞাসা করতে পারে এই যে চারটা যেটা দেখালাম, যে যদি আমাকে প্রাণীর মধ্যে বলে, স্যার একদম উল্লেখ করে, এবার তুমি বলতে পারো স্যার পাখিটাও তো প্রাণীর মধ্যেই পড়লো। আমি প্রাণী বলতে ওই প্রাণীর কথা বলছি না, আমি অ্যানিম্যালের কথা বলছি। যদি অ্যানিম্যালের মধ্যে বলে তাহলে মেজো বাঘ বা বাঘরোল একই নাম। ঠিক আছে, যদি তোমাকে ফুলের মধ্যে বলে তাহলে জ্যাসমিন, শিউলি ফুল। যদি তোমাকে পাখির মধ্যে বলে মাছরাঙা, হোয়াইট ঠোঁটেড কিংফিশার। তারপরে তোমাকে যদি গাছের মধ্যে বলে তাহলে গাছের মধ্যে ছাতিম গাছ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়াজনিত পরিবর্তনগুলো ঘটে। দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়াজনিত পরিবর্তন ঘটে, এটা আমাকে জানতে হবে যে বায়ুমণ্ডলের কতগুলো স্তর আছে। এবার বিভিন্ন রকমভাবে বিভিন্ন বইয়ে
বিভিন্ন স্তর, কোথাও 5টা দেওয়া থাকে, কোথাও 6টা দেওয়া থাকে, ব্যাপার একই। অনেকে লাস্টের দিকে যে স্তরগুলো রয়েছে ওকে দুভাগে ভাগ করেছে, কেউ করেনি। তো আমি আমার ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো না, আমি একটা বলে দিচ্ছি, একই ব্যাপার, আমি তোমাকে দুটোই দেখিয়ে দেবো। প্রথমটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটা একদম পৃথিবীর কাছের লেয়ার। এই যে আমরা যে বায়ুমণ্ডলের লেয়ারটা আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তার উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে রয়েছে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। দেখবে অনেক জায়গাতে আয়োনোস্ফিয়ার থাকে। আয়োনোস্ফিয়ারটার কিছু না, থার্মোস্ফিয়ারকে একটা ভাগে ভাগ করা হচ্ছে আয়োনোস্ফিয়ার। করলে তুমি করতে পারো, না করলে কোনো অসুবিধা নেই, এর মধ্যে আয়োনোস্ফিয়ার আছে। আমাকে কোশ্চেন কি দিয়েছিল স্যার, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়াজনিত ঘটনা ঘটে। দেখবে বায়ুমণ্ডলে আমাদের যে ঝড়, আমাদের যত ঝড়মর সব কিন্তু আমাদের ভূমি সংলগ্ন। তার মানে আমাদের যা কিছু হয় সব নিচেরটাতে হয়। দেখো ট্রপোস্ফিয়ারে দেখো, এই যে জাহাজ যাচ্ছে, এরোপ্লেন যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে, এই প্রত্যেকটা কিন্তু ট্রপোস্ফিয়ার। এখানে কিন্তু না, সরি, এরোপ্লেনটা যাচ্ছে না, মানে ঝড় বৃষ্টি যা হচ্ছে সব হচ্ছে ট্রপোস্ফিয়ার। এরোপ্লেন যাচ্ছে, যা যাচ্ছে সব স্ট্র্যাটোস্ফিয়ার। কেন? কারণ আমাদের যদি ট্রপোস্ফিয়ার দিয়ে যদি যায়, ব্যাপারটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের মধ্যে ঝড় জ্বালা সব ট্রপোস্ফিয়ারের মধ্যে থাকবে। এখান দিয়ে যদি এরোপ্লেন যায়, বারবার ঝড়ের সম্মুখীন হতে পারে। সেই জন্য আমরা শান্ত বলয় দিয়ে পাঠাই, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে পাঠাই। তাহলে যদি বলে আবহাওয়ার যে পরিবর্তন সব কিছু দেখা যায় ট্রপোস্ফিয়ারে, কিন্তু জাহাজ যেগুলো যাচ্ছে, যে ফাইটার জেট যাচ্ছে, এই যাচ্ছে, ওরা কিন্তু যায় স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে, যাতে করে আবহাওয়াটাকে অ্যাভয়েড করা যায়। এই যে আবহাওয়ার যে বিকৃতি, সেটাকে যেন অ্যাভয়েড করা যায়। ঠিক আছে? আচ্ছা, মেসোস্ফিয়ার মাথায় রাখবে, মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে ঠান্ডা, যতগুলো আমাদের লেয়ার আছে বায়ুমণ্ডলের সব থেকে ঠান্ডা লেয়ার হচ্ছে মেসোস্ফিয়ার। পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, বায়ুমণ্ডলের সব থেকে ঠান্ডা লেয়ারের নাম কি? মেসোস্ফিয়ার। এই যে আমাদের ধূমকেতুগুলো আছে না, উল্কাপিণ্ড, ধূমকেতু ঠিক না, উল্কাপিণ্ড যেগুলো আছে, এই উল্কাপিণ্ডগুলোকে কিন্তু পুড়িয়ে ছাই করে দেয় মেসোস্ফিয়ার। এতটাই ঠান্ডা থাকে, আগুনের গোলাগুলোকে না ওরা ছাই করে দেয়। তাহলে বোঝা গেল স্যার, -90 পর্যন্ত টেম্পারেচার চলে যায় মেসোস্ফিয়ারে। ঠিক আছে, এটা একটা আমাদের সবথেকে ঠান্ডা লেয়ার বায়ুমণ্ডলের। তারপরে আছে স্যার থার্মোস্ফিয়ার বলতে পারো, বা এর মধ্যে আয়োনোস্ফিয়ার বলতে পারো, যার যেটা ইচ্ছা বলো। বলছে এখানে কি হয়, এখানে আমাদের বেতার তরঙ্গগুলো রিফ্লেক্ট হয়। আমরা যে তরঙ্গগুলো পাঠাচ্ছি, আমাদের রেডিও তরঙ্গ, টিভি মাইক্রোওয়েভ, আমরা যত তরঙ্গ পৃথিবী থেকে যাচ্ছে, কোনো একটা জায়গাতে ধাক্কা লেগে তো ফিরে আসছে। ভাবার চেষ্টা করো তো, আমার বাড়ির ছাদ, এটা আমার বাড়ির ছাদ, এখানে আমি টিভি বসিয়েছি, এখানে একটা ছাতা লাগিয়েছি। ঠিক আছে, এখানে টিভি, আমার বাড়িতে টিভি আছে, এখানে একটা ছাতা লাগিয়েছি। এখান থেকে কোনো একটা জায়গা থেকে এই একটা সিরিয়াল পডকাস্ট হচ্ছে, এখান থেকে সিগন্যাল যাচ্ছে। এরকম আমার বাড়ি, এটা আমার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, সবার বাড়িতে সিগন্যাল পৌঁছে যাচ্ছে। এখান থেকে ছাড়ছে তো কীভাবে পৌঁছাচ্ছে? এই সিগন্যালটা ওরা ওপরে পাঠাচ্ছে। ওপরে গিয়ে এই আয়োনোস্ফিয়ার রয়েছে, এই আয়োনোস্ফিয়ারে গিয়ে এটা ধাক্কা খেয়ে এখান থেকে এটা ছড়িয়ে যাচ্ছে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। তখনই এই যে ছাতাটা এটাকে ক্যাচ করে নিচ্ছে, এই ছাতাগুলো। তাহলে এটা কোথা থেকে কোন লেয়ারে গিয়ে ধাক্কা খাচ্ছে? আয়োনোস্ফিয়ারে খাচ্ছে। আমি যদি এই ফরম্যাটে বলি তাহলে থার্মোস্ফিয়ারে খাচ্ছে। ঠিক আছে, কোশ্চেন তোমাকে দুই রকমভাবে দিতে পারে। বোঝা গেল স্যার? আর একদম তারপরে যেটা বাইরে চলে গেল, একদম বাইরের পার্ট, মহাকাশের পার্ট, সেটা হয়ে গেল এক্সোস্ফিয়ার মানে একদম এখান থেকে চলে গেল বাইরে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের চারটা স্ফিয়ার সম্পর্কে আমাদের বর্ণনা। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন নাম্বার 7। ফুসফুসকে ঘিরে যে পর্দা থাকে তার নাম কি? চলো একটু দেখে নিই ফুসফুসকে ঘিরে কি থাকে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে শ্বাসনালী। ঠিক আছে, শ্বাসনালী দেখতে পাচ্ছ স্যার? চলো চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। এখান থেকে ট্র্যাকিয়া আছে, দুটো ট্র্যাকিয়া, এই দুটো ট্র্যাকিয়াতে ভাগ হয়েছে। এই ট্র্যাকিয়াগুলো অনেকগুলো ব্রঙ্কায়ে ভাগ হয়েছে, ব্রঙ্কাই। এই সরি একটু ভুল হলো। এই যে শ্বাসনালী, এটাকেই ট্র্যাকিয়া বলে। এটা দুটা ব্রঙ্কায়ে ভাগ হয়েছে, এটা হচ্ছে ব্রঙ্কাই। ঠিক আছে, ট্র্যাকিয়াটা দুটো ব্রঙ্কায়ে ভাগ হয়েছে। এই ব্রঙ্কাইগুলো থেকে অনেকগুলো এরকম গাছের মতো শাখা পোশাখা বেরিয়েছে। এই শাখা পোশাখাকে বলা হয়, এগুলোকে বলা হয় ব্রঙ্কিওলাস।
এটা হচ্ছে ব্রোঙ্কাই, এটা হচ্ছে ব্রোঙ্কাই, এগুলো হচ্ছে ব্রোঙ্কিওলাস, ব্রোঙ্কিওলাস, ঠিক আছে, ব্রোঙ্কিওলাস। আর এর মাথার উপরে একটা করে থলি থাকে, থলি, বায়ুর থলি থাকে, ছোট্ট ছোট্ট বায়ুর থলি থাকে, বায়ুর থলি। এই যে বায়ুর থলিগুলো দেখতে পাচ্ছ, বায়ুর থলিগুলো, এগুলোর নাম হচ্ছে অ্যালভিওলাই, অ্যালভিওলাই, এগুলোকে অ্যালভিওলাই বলে। আমরা যখন প্রশ্বাস নিচ্ছি, আমাদের এই প্রশ্বাসটা ট্র্যাকিয়া হয়ে ব্রোঙ্কাই হয়ে কোথায়, ব্রোঙ্কিওলাস হয়ে অ্যালভিওলাইগুলোতে গিয়ে জমা হচ্ছে, এখানে গিয়ে জমা হচ্ছে, এগুলোতে জমা হচ্ছে। যখন আমাদের কোভিড হয়েছিল না, আমাদের দেখবে কোভিডে যাদের কোভিড হয়েছিল তাদের কিন্তু শ্বাসকষ্ট হচ্ছিল। কেন হচ্ছিল? কারণ এই যে অ্যালভিওলাইগুলো আছে না, এই অ্যালভিওলাইগুলোতে কোভিড ভাইরাস ঢুকে গেছিলো অ্যালভিওলাইগুলোতে। থাকার কথা কার? বায়ুর, অক্সিজেনের, বায়ুর থাকার কথা, ঢুকে গেছে কোভিড ভাইরাস, ওর জায়গা দখল করে নিয়েছে, তো বায়ু আর ঢুকতে পারছে না। যখন ঢুকতে পারছে না তখন বায়ু আবার বেরানোর চেষ্টা করছে, তখন আমাদের শ্বাসকষ্ট হচ্ছিল। তো যাই হোক, বলছে এই হচ্ছে আমাদের ভিতরের ফুসফুসের ভিতরের ফাংশন। বলছে এটাকেই, এই ফুসফুসটাকেই যখন আমি একটা পর্দা দিয়ে ঘিরে দিলাম, এটাকে যখন একটা পর্দা দিয়ে ঘিরে দিলাম, তৈরি হয়ে গেল আমাদের অরিজিনাল ফুসফুস। দেখো, দুটো ফুসফুস তৈরি হয়ে গেল। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা ফুসফুসের ভিতরের ফাংশন দেখলাম। তাহলে এই যে পর্দাটা, ফুসফুসের যে পর্দাটা, এই পর্দাটার নাম হচ্ছে প্লুরা, এই পর্দাটার নাম হচ্ছে প্লুরা। এটাই দিয়েছিল কোশ্চেন, যে ফুসফুসের পর্দাকে কি বলে? প্লুরা বলে। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। স্যার আমাদের ক্লিয়ার হয়ে গেল ট্র্যাকিয়া ব্রোঙ্কাই থেকে ব্রোঙ্কিওলাস, এই ব্রোঙ্কিওলাসের মাথায় অ্যালভিওলাই থাকে, এখানেই বায়ুগুলো জমা হয়। এইটা পুরোটাকে, সিস্টেমটাকে ঘিরে রেখেছে দুটো পর্দা, সেই পর্দাটার নাম হচ্ছে গিয়ে কি? স্যার প্লুরা। ঠিক আছে, তো একই রকমভাবে পেরিকার্ডিয়াল আছে, পেরিকার্ডিয়াল বা পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে হৃৎপিণ্ডের পর্দা। তোমাকে জিজ্ঞাসা করতে পারে পেরিকার্ডিয়ালটা কিসের পর্দা? স্যার এটা হার্টের, এটা হৃৎপিণ্ডের পর্দা, এটা হচ্ছে হার্টের পর্দা। ঠিক আছে, হার্টের পর্দা। হার্ট রয়েছে আমাদের, হার্টটার পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল। এই হার্টটা দিয়েই কিন্তু রক্ত পাম্প হয়, হার্টটা দিয়ে রক্ত পাম্প হয়। মেনেঞ্জিস, স্যার মেনেঞ্জিস কিসের পর্দা? স্যার মেনেঞ্জিস হচ্ছে ব্রেনের পর্দা। আমাদের যে ব্রেন রয়েছে, ব্রেনের পর্দার নাম হচ্ছে মেনেঞ্জিস পর্দা। ঠিক আছে, আচ্ছা, এই মেনেঞ্জিস গঠিত একটা রোগ আছে যার নাম মেনিনজাইটিস, মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা, চলে আসি কোষ পর্দা। বলছে কোষ পর্দা কার পর্দা? বলছে কোষ পর্দা হচ্ছে কোষের পর্দা। কোষের ভিতরে যে বিভিন্ন কোষ অঙ্গাণু আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিওপ্লাজম আছে, তাকে ঘিরে একদম কোষের বাইরে যে পর্দাটা রয়েছে তাকে কোষ পর্দা বলে। ঠিক আছে, প্রাণীদের কোষ পর্দা থাকে, আর উদ্ভিদের কোষ পর্দা তো থাকেই, তার বাইরে আরেকটা লেয়ার থাকে যাকে কোষ প্রাচীর বলে। ঠিক আছে, তাহলে কোষ পর্দাটা কিসের পর্দা? স্যার কোষের পর্দা। ঠিক আছে, এই ছিল আমাদের এই কোশ্চেন। চলে আসি 7-8 নম্বরে। বলছে পাতিলেবুর মধ্যে যে অ্যাসিড থাকে সেটি কি? পাতিলেবুতে আমরা স্যার সবাই জানি, স্যার পাতিলেবুতে কি থাকে? স্যার পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। আচ্ছা, তাহলে স্যার ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে। স্যার ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে। স্যার অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? মেন সোর্স হচ্ছে টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। স্যার অক্সালিক অ্যাসিডের একটা বিশেষ কাজ আছে জানো? অক্সালিক অ্যাসিড মোর্চা দূরীকরণের জন্য সহযোগিতা করে। দেখবে কোনো জায়গাতে যদি জামা প্যান্টে মোর্চা লেগে যায়, তখন ওটাকে টমেটো দিয়ে ঘষে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, যদি হালকা লেগে থাকে পরিষ্কার হয়ে যাবে। এই মরিচা ধরো পড়ে একদম লালচা হয়ে গেছে, উপরে লেয়ার পড়ে গেছে, টমেটো ঘষছো, টমেটো ক্ষয় হয়ে যাবে, মোর্চা সরবে না। ঠিক আছে, হালকা পড়েছে, এগুলো কিন্তু অক্সালিক অ্যাসিড দিয়ে দূর হয়ে যায়। ঠিক আছে, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। স্যার সাইট্রিক অ্যাসিড তো বললামই, পাতিলেবুতে থাকে। অ্যাসিটিক অ্যাসিডের সবথেকে ভালো হচ্ছে গিয়ে ভিনিগার। অ্যাসিটিক অ্যাসিড সবথেকে ভালো, তোমার থাকে অনেক কিছুতে, আমাদের যেগুলো একদম কমন পরীক্ষায় আসবে সেগুলোই বলছি। স্যার ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন নাম্বার 9-এ। বলছে কিডনির পরিশ্রাবণ ইউনিটকে কি বলে? কিডনির পরিশ্রাবণ ইউনিটকে কি বলে স্যার? কিডনির পরিশ্রাবণ ইউনিটকে বলা হয় স্যার কি? নেফ্রন।
নেফ্রন হচ্ছে আমাদের কিডনির পরিস্রাবন ইউনিট। তাহলে নিউরনটা কার? স্যার নিউরনটা কার? নিউরনটা হচ্ছে ব্রেনের। নিউরনটা হচ্ছে ব্রেনের। মাথায় রাখবে নিউরন থেকে একটা কথা, স্যার নিউরন হচ্ছে আমাদের শরীরের সবথেকে লম্বা কোষ। সবথেকে লম্বা কোষের নাম হচ্ছে নিউরন। সবথেকে লম্বা কোষ হচ্ছে নিউরন। সবথেকে লম্বা কোষ নিউরন। ঠিক আছে। আচ্ছা, ইউরেটার কি আর ইউরেথ্রা কি? দেখো ইউরেটার কি। এই যে দেখতে পাচ্ছ স্যার দুটো নালী, এই যে দুটো নালী দেখতে পাচ্ছ, এই দুটো নালী হচ্ছে ইউরেটার। দেখো ইউরেটার। ইউরেটার মূলত হচ্ছে কিডনি থেকে যে দুটো নালী মূত্রথলির সাথে ব্লাডারের সাথে কানেক্ট থাকে, যেটা নালী কিডনি থেকে ব্লাডারের সাথে কানেক্ট থাকে, এইটাকে বলা হয় ইউরেটার। ঠিক আছে। আর ইউরেথ্রা কি? ইউরেথ্রা হচ্ছে এই ব্লাডার থেকে পেনিস হয়ে যে নালীটা কানেক্ট থাকে সেটা হচ্ছে ইউরেথ্রা। এই ইউরেথ্রা দিয়েই মূত্রটা বাইরে বেরিয়ে যায়। ইউরেথ্রা দিয়েই মূত্রটা বাইরের দিকে বেরিয়ে যায়। ঠিক আছে। তাহলে পেনিসের সাথে যে পেনিস হয়ে যে নালীটা কানেক্ট থাকে সেটা হচ্ছে ইউরেথ্রা। এটা ব্লাডার থেকে পেনিস হয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে মূত্র ইউরেথ্রা হয়ে। আর কিডনি থেকে মূত্রটা যে ব্লাডারে আসছে সেটা হচ্ছে ইউরেটার। ঠিক আছে, দুটোর মধ্যে বোঝা গেল পার্থক্য। চলে আসি পরের কোশ্চেনে। শুঁয়োপোকা হলো, বলছে শুঁয়োপোকা হলো একটি পূর্ণাঙ্গ পতঙ্গ, পতঙ্গের লার্ভা দশা, একটি পরিণত স্তন্যপায়ী প্রাণী, একটি পরিণত পাখি। বলছে শুঁয়োপোকা হলো পতঙ্গের লার্ভা দশা। শুঁয়োপোকা হলো পতঙ্গের লার্ভা দশা। দেখো ছবিটা দেখলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা ডিম, ডিম হলো, ডিমটার ঠিক পরের পর্যায়টাই হচ্ছে শুঁয়োপোকা, লার্ভা, শুঁয়োপোকা। এরপরে এই লার্ভাটা আবার কিছুদিন পরে কিসে আসে? পিউপা দশাতে আসে, পিউপা দশাতে আসে। ঠিক আছে। এই পিউপাটা তখন পরিণত হয় কিসে? একদম পূর্ণাঙ্গ পতঙ্গে। বোঝা গেল? তাহলে প্রথমে ডিম, ডিম থেকে লার্ভা দশা, লার্ভা দশা থেকে পিউপা দশা, পিউপা দশা থেকে পূর্ণাঙ্গ পতঙ্গ। তাহলে আমাদের কোশ্চেন কি দিয়েছে? লার্ভাটা মানে কি দিয়েছে? সরি, শুঁয়োপোকা। এই যে শুঁয়োপোকাটা এটা কিসের দশা? তাহলে স্যার এটা পতঙ্গের লার্ভা দশা। ঠিক আছে। এটা আমরা যে শুঁয়োপোকাগুলো দেখতে পাই স্যার ওটা কিন্তু একটা পতঙ্গেরই পার্ট, ওটাই বড় হয়ে পতঙ্গ হবে। ঠিক আছে। বলছে ডিএনএতে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হলো। তাহলে আমাকে জানতে হবে স্যার, বলছে ডিএনএতে কোনটা নাইট্রোজেন বেস নেই, তাহলে আমাকে জানতে হবে ডিএনএতে কি কি আছে। ঠিক আছে। বলেছে চারটার মধ্যে কোনটা ডিএনএতে নেই, আমাকে জানতে হবে কি কি আছে। স্যার আছে, আছে চারটা। ঠিক আছে, আছে চারটা, চারটা। দেখো বলছে কি কি? এ ফর অ্যাডিনিন, এ ফর অ্যাডিনিন, টি ফর হচ্ছে থাইমিন, অ্যাডিনিন, থাইমিন। জি ফর গুয়ানিন, সি ফর হচ্ছে সাইটোসিন। এ অ্যাডিনিন, টি থাইমিন, জি গুয়ানিন, আর সি হচ্ছে সাইটোসিন। ঠিক আছে, বোঝা গেল স্যার? বোঝা গেল। এবার মনে রাখবে স্যার, এ আর টি এরা দুজনই কিন্তু বন্ড তৈরি করে, এর সাথে সি বা এর সাথে জি করে না, এ আর টি বন্ড করে। দেখো কিভাবে মনে রাখবে স্যার, প্রথমেরটা আর শেষেরটা, মানে দেখো আমি যদি লেটার অ্যালফাবেটে আসি, এ আসে প্রথমে আর শেষে, এই চারটার মধ্যে শেষে তো টি আসে। বলছে এর সাথে প্রথমেরটার সাথে শেষেরটা, এ আর টি কি করে? বন্ড তৈরি করে। আর জি আর সি মিডিলেরগুলো বন্ড তৈরি করে। ঠিক আছে। তাহলে এর সাথে কিন্তু জি হয় না, এর সাথে সি হয় না, এ সবসময় টি এর সাথে করে। কেমন করে স্যার বন্ড? ডবল বন্ড, ডবল বন্ড। দেখো এ দিয়ে শুরু, ভাববে স্যার এ দিয়ে শুরু, এ তো ছোট, প্রথমে আসে ছোট, তার মানে স্যার ছোট দুটো করে। আর জিসি করে ট্রিপল বন্ড, জিসি করে ট্রিপল বন্ড, জিসি করে ট্রিপল বন্ড। বোঝা গেল? এ সঙ্গে টি করে, জি এর সঙ্গে সি করে, এ আর টি ডবল বন্ড করে, জি আর সি ট্রিপল বন্ড করে। একদম মুখস্থ রাখবে। ঠিক আছে, মুখস্থ রাখবে। এই চারটা থাকে ডিএনএর মধ্যে। স্যার আরএনএর মধ্যে, আরএনএর মধ্যেও এইগুলোই থাকে, শুধু টিটা থাকে না, টিটা শুধু থাকে না। আরএনএতে এই থাইমিনের জায়গাতে ইউরাসিল থাকে, ইউ থাকে, ইউ থাকে। স্যার কি বললাম?
স্যার আরএনএতে টি থাকে না, ইউ থাকে, মানে আরএনএতে অ্যাডিনিন, ইউরাসিন, গুয়ানিন আর সাইটোসিন থাকে। ঠিক আছে, তাহলে আমাকে কোশ্চেন দিয়েছিল ডিএনএতে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হলো, তাহলে আমি জানি ডিএনএতে এটি আর জিসি থাকে। দেখি, দেখো ইউরাসিল, আমার অপশন নাম্বার এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। এটাই থাকে না, কারণ এটা আরএনএতে থাকে, টি এর পরিবর্তে ইউ থাকে আরএনএতে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল আরএনএতে থাকে, বাকি তিনটা ডিএনএতে থাকে, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন তিনটাই ডিএনএতে থাকে। ঠিক আছে, ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। রুক্মিণী দেবী অরুণ্ডেলে কত সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? দেখো, রুক্মিণী দেবী অরুণ্ডেলে ইনি একজন বিখ্যাত ভরতনাট্যম ডান্সার ছিলেন। ঠিক আছে, ভরতনাট্যমের সাথে ইনি জড়িত। তিনি 1956 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। কত সালে স্যার? 1956। মাথায় রাখবে, রুক্মিণী দেবী অরুণ্ডেলে একজন বিখ্যাত ভরতনাট্যম ডান্সার, উনি 1956 সালে তোমার হচ্ছে পদ্মভূষণ পান। এখান থেকে মাথায় রাখবে, ইনি হচ্ছেন, এই যে রুক্মিণী দেবী অরুণ্ডেলে, ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম রাজ্যসভার মহিলা তোমার হচ্ছে মেম্বার। রাজ্যসভার প্রথম মহিলা মেম্বার হচ্ছেন রুক্মিণী দেবী, মাথায় রাখবে। ঠিক আছে, ইন্ডিয়ান পার্লামেন্টের ফার্স্ট রাজ্যসভার ফার্স্ট মহিলা এমপি হচ্ছেন রুক্মিণী দেবী। আচ্ছা, তাহলে এখান থেকে যখন ইনার নাম আমি বললাম, স্যার ইনি কিসের সাথে জড়িত? ভরতনাট্যমের সাথে জড়িত। ইনি ভরতনাট্যমের সাথে জড়িত, ভরতনাট্যমের সাথে জড়িত। বলছে ভরতনাট্যমের সাথে তাহলে আর কে কে জড়িত? ভরতনাট্যমের সঙ্গে আর কে কে জড়িত স্যার? যামিনী কৃষ্ণমূর্তি। স্যার মাথায় রাখবে, ভরতনাট্যমের সাথে বিখ্যাত ডান্সার হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী কৃষ্ণমূর্তি জড়িত। আর কে জড়িত? মৃণালিনী সারাবাই। অনেকজন জড়িত, আমি দু একটা ইম্পর্টেন্ট নাম বলছি। মৃণালিনী সারাবাই, মৃণালিনী সারাবাই, মৃণালিনী সারাবাই জড়িত। ঠিক আছে, যামিনী কৃষ্ণমূর্তি, মৃণালিনী সারাবাই। তারপরে লিখো হচ্ছে আচ্ছা, দুটো নামই মনে রাখো, যামিনী কৃষ্ণমূর্তি, মৃণালিনী সারাবাই। সুধাচন্দনও জড়িত, সুধাচন্দন। আচ্ছা, তারপরে চলে আসি পরের কোশ্চেনে। ময়ূরভঞ্জে লোহাকড়ি খনি অবস্থিত যে রাজ্যেতে, সেটি হলো, মানে ময়ূরভঞ্জ এই লোহাকড়ি খনিটা কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত স্যার? উড়িষ্যাতে। উড়িষ্যাতে ময়ূরভঞ্জ লোহাকড়ি খনি অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিখ্যাত লোহাকড়ি কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর, মাথায় রাখবে, পশ্চিমবঙ্গের বিখ্যাত হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর, দুর্গাপুর। এটা কোন জেলায় আছে? কোন জেলায় আছে? পশ্চিম বর্ধমান। কোথায় আছে স্যার? পশ্চিম বর্ধমানে এটা রয়েছে, পশ্চিম বর্ধমানে রয়েছে, পশ্চিম বর্ধমান। ঠিক আছে, পশ্চিম বর্ধমানে রয়েছে। চলো চলে আসি পরের কোশ্চেন। দেখো কি বলেছে, ভারতের প্রথম মহিলা রাফাল ফাইটার জেট পাইলট কে ছিলেন? প্রথম মহিলা রাফাল ফাইটার জেট পাইলট, প্রথম মহিলা যে রাফাল উড়িয়েছিল। এখন চারিদিকে মহিলা চলছে, মহিলারা বিশ্বকাপ জিতে গেল। ঠিক আছে, মহিলারা বিশ্বকাপ জিতলো, দেখলেই তো, একদম রিসেন্ট খবর, 2 দিন হলো মহিলা বিশ্বকাপ পেল। আচ্ছা, এই বলছে আমাদের যে রাফাইল, আজকে মেয়েরা বলতো যে মেয়েরা একটা সময় পড়ার জন্য বাড়ি থেকে বেরাতে পারতো না, আজকে সেই মেয়েরা রাফাইল উড়াচ্ছে। বলছে প্রথম কোন মহিলা? স্যার শিবাঙ্গী সিংহ। শিবাঙ্গী সিংহ হচ্ছে, শিবাঙ্গী সিংহ প্রথম মহিলা যিনি ফাইটার জেট তোমার হচ্ছে রাফাইল ফাইটার জেট উড়ালেন। ঠিক আছে, শিবাঙ্গী সিংহ। আচ্ছা, বাদ বাকি যে নামগুলো আছে না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট নাম। ভাবনাকান্ত, মোহনা সিংহ, অবনী চতুর্বেদী, এই 3জন মহিলাই একসাথে এয়ার কমব্যাট করেছিল। ফার্স্ট এয়ার কমব্যাট এর 3জনই ছিল। তার মধ্যে প্রত্যেকটা নাম স্যার, ভাবনাকান্ত,
মোহনা সিংহ, অবনী চতুর্বেদী এরা কিন্তু প্রত্যেকে এই 3টা মহিলা একসাথে ফার্স্ট ইন্ডিয়ান মহিলা 3জন যারা কমব্যাক করেছিল এয়ারফোর্স। তার মধ্যে ভাবনাকান্তের কথা মাথায় রাখবে। ভাবনাকান্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সেও ছিল। 2021 সালে যখন রিপাবলিক ডে প্যারেড হয়, ইনি হচ্ছেন প্রথম মহিলা যিনি রিপাবলিক ডে প্যারেডে তোমার হচ্ছে এয়ারফোর্সকে লিড করেছিল, ভাবনাকান্ত। ঠিক আছে, এটাও মাথায় রাখবে 2021 সালে রিপাবলিক ডের প্যারেডে। থমাস কাপ কোন খেলার সাথে জড়িত? থমাস কাপ স্যার কোন খেলার সাথে জড়িত স্যার? থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টনের সাথে জড়িত। তাহলে ব্যাডমিন্টনের সাথে থমাস কাপ জড়িত। আর ইম্পর্টেন্ট কোন কাপ জড়িত স্যার? ইম্পর্টেন্ট মনে রাখবে উবের কাপ জড়িত ব্যাডমিন্টনের সাথে। ঠিক আছে, আচ্ছা স্যার টেনিসের সাথে জড়িত উইম্বলডন। স্যার যতগুলো স্যার গ্র্যান্ড স্ল্যাম যতগুলো হয়, তুমি উইম্বলডন হতে পারে, ইউএস ওপেন হতে পারে, যত ধরনের ওপেন পাবে না, যত ওপেন পাবে, ইউএস ওপেন, ফ্রান্স ওপেন, তারপরে হচ্ছে গিয়ে তোমার ইউএস ওপেন হলো, ফ্রান্স অস্ট্রেলিয়ান ওপেন হবে, তারপরে ইতালিয়ান ওপেন হবে, যত ওপেন পাবে সব ওপেন হচ্ছে টেনিসের সাথে জড়িত। ঠিক আছে, এগুলোকে গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। আমি একবারে বোঝার জন্য ওপেন লিখে দিলাম। ঠিক আছে, ওপেন যত খেলাতে ওপেন পাবে, অস্ট্রেলিয়ান ওপেন পাবে, ইউএসএ ওপেন পাবে, ইতালিয়ান ওপেন পাবে, যত ধরনের ওপেন পাবে সবগুলো আসবে হচ্ছে গিয়ে টেনিসের সাথে। আর কি ডেভিস কাপ জড়িত এর সাথে। ডেভিস কাপ এটাও একটা বিখ্যাত কাপ। ডেভিস কাপ জড়িত তবু টেনিসের সাথে, মাথায় রাখবে। স্যার ক্রিকেটের সাথে স্যার রঞ্জি ট্রফি। ক্রিকেটের সাথে রঞ্জি ট্রফি। ঠিক আছে, রঞ্জি ট্রফি খুব ফেমাস একটা ট্রফি। তারপরে হচ্ছে বিজয় হাজারা ট্রফি। বিজয় হাজারা ট্রফি। ঠিক আছে, সৈয়দ মুস্তফা ট্রফি। হ্যাঁ একদম ঠিক স্যার, সৈয়দ মুস্তফা ট্রফি। এগুলো হচ্ছে গিয়ে জড়িত হচ্ছে ক্রিকেটের সাথে। স্যার ফুটবলের সাথে সুব্রত কাপ। তারপরে চলে আসো, আর হচ্ছে এখান থেকে সুব্রত কাপ, ফুটবলের সাথে আর কি কাপ জড়িত? ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি। ঠিক আছে, আচ্ছা ক্রিকেটে আরেকটা লিখে রাখো, দুলীপ ট্রফি। ঠিক আছে, এই কটা মুখস্থ রাখবে এই রিলেটেড। স্যার কী বললাম? এক হচ্ছে ব্যাডমিন্টনে স্যার উবের কাপ, আর একটা তো কোশ্চেনে দিয়েছেই থমাস কাপ। তাহলে থমাস কাপ জড়িত, উবের কাপ জড়িত। স্যার টেনিসে স্যার যত ধরনের আছে ওপেন আছে, গ্র্যান্ড স্ল্যাম বলা হয়, 4টা গ্র্যান্ড স্ল্যাম হয়, যত ধরনের ওপেন আছে, তুমি ইউএসএ ওপেন বললাম স্যার, ইউএসএ ওপেন বলুক, ইতালিয়ান ওপেন বলুক, যাই ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন বলুক, যাই উইম্বলডন বলুক, যত ধরনের গ্র্যান্ড স্ল্যাম আছে সবগুলো হচ্ছে গিয়ে টেনিস কাপ। আর কি ডেভিস কাপ, এটাও টেনিসের সাথে জড়িত। স্যার ক্রিকেটের সাথে রঞ্জি ট্রফি জড়িত, বিজয় হাজারি ট্রফি জড়িত, সৈয়দ মুস্তফা ট্রফি জড়িত, দুলীপ কাপ জড়িত, এগুলো প্রত্যেকে হচ্ছে গিয়ে ক্রিকেটের সাথে জড়িত। স্যার ফুটবলের সাথে সুব্রত কাপ, ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, এগুলো সব হচ্ছে ফুটবলের বিখ্যাত ট্রফি। পরীক্ষায় কিন্তু এগুলো পরীক্ষায় কোশ্চেন দেয়। ঠিক আছে স্যার, আমাদের এই 15টা কোশ্চেন কমপ্লিট হলো। ঠিক আছে, আমরা চাইবো তোমরা ভালো লাগলে কমেন্ট করবে। ঠিক আছে, তোমরা হয়তো ক্লাস করলেও কমেন্ট হয়তো ভাবো যে কী কমেন্ট করবো, আর স্যার তোমাদের কমেন্টটা আমাদেরকে উৎসাহ দিবে। আমাদের প্রত্যেকটা যারা ক্লাস করাচ্ছেন, রিয়া ম্যাডাম করাচ্ছেন বা তন্ময় স্যার ক্লাস করাচ্ছেন, তারপরে হচ্ছে কি ধনঞ্জয় স্যার ক্লাস করাচ্ছেন, যারা ক্লাস করছেন প্রত্যেকেই বলছি যে ক্লাসগুলো করছো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টটাতেই কিন্তু আমরা নেক্সট ক্লাসগুলো কিন্তু করার একটা উৎসাহ পাবো। ঠিক আছে, তোমরা ওদিক থেকে সাপোর্ট করো, আমরাও সাপোর্ট করবো এই দিক থেকে। চেষ্টা করবো ফ্রি অফ কস্টে যে তোমাদের ইউটিউবে দেওয়া হচ্ছে, যে তোমরা একটা জায়গাতে প্রতিষ্ঠিত হতে পারো। যে আসনটা ছেড়েছে WBSSC যে গ্রুপ CD, সেখানে একটা নিজের সিট নিজেদের জন্য কনফার্ম করতে পারো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।